আজকে আমরা এক্সপ্লেইন করব বায়োস্কোপ ওটিটি প্ল্যাটফর্মের একটা থ্রিলার ওয়েব সিরিজ যার নাম হচ্ছে নীল দরজা। সিরিজটির শ্রেষ্ঠাংশে অভিনয় করেছেন চঞ্চল চৌধুরী, বিদ্যা সিনহা মিম এবং মাসুদ রানা খ্যাত ABM সুমন। সিরিজটির বিশেষত্ব হল এখানে পুরো সময় জুড়ে সিলেট এবং শ্রীমঙ্গলের নয়নাভিরাম দৃশ্য দেখানো হয়েছে। IMDb-তে 6.3 পাওয়া এই সিরিজটি চলুন দেখে নেওয়া যাক কেমন ছিল। শুরুতে মির্জা ইলিয়াদ নামের একজন বৃদ্ধকে আমরা দেখতে পাই ঢাকা থেকে ট্রেনে করে শ্রীমঙ্গলে আসছেন। কোনো এক অজানা কারণে তিনি কোনো হোটেলে না উঠে একটা বাসায় পেইং গেস্ট হিসাবে ওঠেন। সেখানে 3 দিন থাকার জন্য 7 দিনের ভাড়া দিয়ে থাকা এবং খাওয়ার জন্য একটা রুম নেন। তারপর কেয়ারটেকার মহিলাকে চা আনতে পাঠিয়ে বসেন নিজের ব্যক্তিগত ল্যাপটপ নিয়ে। তবে একজন বৃদ্ধ মানুষের ল্যাপটপ যেরকম থাকার কথা ছিল, মির্জা সাহেবেরটা তেমন ছিল না। 3 স্তরের নিরাপত্তা ব্যবস্থা বিশিষ্ট সেই ল্যাপটপে অনেক কনফিডেন্সিয়াল জিনিস রেখে দিতেন তিনি। আসলে কে এই মির্জা ইলিয়াদ? এর উত্তর কিছুটা গোলমেলে। বাস্তবে তিনি মির্জা সাহেবের ছদ্মবেশে থাকলেও প্রকৃতপক্ষে তিনি একজন যুবক, যার আসল নাম আতিফ। তিনি মূলত দেশের একজন আন্ডারগ্রাউন্ড ক্রাইম রিপোর্টার। পুলিশের কাছ থেকে ইনফরমেশন নিয়ে অফ দ্য রেকর্ডে তিনি নিজেই ইনভেস্টিগেশন চালিয়ে সত্য উদ্ঘাটন করেন। এরপর সেগুলো প্রকাশ করে দেন অনলাইনে। তিনি একাধারে দশানন নামে ব্লগ লিখেন, ঋষি ভাই নামে ফেসবুকে পেজ চালান এবং ফিল্টার পেপার নামে তার একটা ইউটিউবে চ্যানেলও আছে, যেখানে তিনি সমাজের বিভিন্ন স্তরের মানুষের মুখোশ খুলে দেন। অর্থাৎ তিনি আসলে একজন ইন্ডিপেন্ডেন্ট ক্রাইম রিপোর্টার কাম ব্লগার। তার শ্রীমঙ্গলে আসার একটা উদ্দেশ্য রয়েছে। সরকার সম্প্রতি একটা বড় জাল টাকার সিন্ডিকেটের সন্ধান পেয়েছে। এ ধরনের ক্ষেত্রে যারা জাল টাকা ছড়িয়ে দেয় বা সার্কুলেট করে তাদেরকে ট্রেস করা বেশি সহজ হয়, কিন্তু এই চক্রের মূল হোতা অর্থাৎ যারা জাল টাকা তৈরি করে তাদের সন্ধান পাওয়া খুবই কঠিন। আতিফের ল্যাপটপে সেই জাল টাকা সিন্ডিকেটের 2 জন সাব্বির এবং কিসলুর ব্যাপারে তথ্য ছিল। সাব্বির মূলত ছিল একজন হুন্ডি ব্যবসায়ী, যে তার ব্যবসায়ের আড়ালে জাল টাকা ছড়িয়ে দিত দেশে এমনকি দেশের বাইরেও। অবৈধ এই ব্যবসায়ের সাথে সাথে নিজের শত্রুদেরকে জবাই করে হত্যা ছিল তার একটা নেশার মতো। অন্য যে ডিস্ট্রিবিউটর ছিল তার নাম ছিল কিসলু। ঋণ খেলাপি এবং চরম মাত্রায় নারী লোভী এই লোক চালাতো অবৈধ আদম পাচারের ব্যবসা। এই ব্যবসায়ের আড়ালে কোটি কোটি জাল টাকা ছড়িয়ে দিত সে। তার ফাঁদে পড়ে অসংখ্য নারী নিজেদের সম্ভ্রম হারালেও সবাইকেই সে টাকা পয়সা দিয়ে চুপ করিয়ে রাখত। তবে তারা কেউই বুঝতে পারত না সেগুলো সবই থাকতো আসলে জাল টাকা। সাব্বির কিসলুর খোঁজ পেলেও সেই জাল টাকা বানানোর মূল কারিগর পাভেলের ব্যাপারে কোনো ইনফরমেশনই তার কাছে ছিল না। না কেউ তাকে কখনো দেখেছে, না কেউ তার সম্পর্কে কিছু জানে। পাভেল হায়াত নামের একজনের মাধ্যমে তার বিজনেস অপারেট করত। সেই হায়াতের খোঁজ করার জন্যই মূলত আতিফের এই ছদ্মবেশে শ্রীমঙ্গলে আসা। এদিকে হঠাৎ এই ভোজবাজির মতো বৃদ্ধ থেকে যুবক হয়ে যেতে দেখে ওই বাড়ির সবাই অনেক অবাক হয়ে যায়। তবে তিনি নিজেকে মির্জা সাহেবের বড় ছেলে পরিচয় দিয়ে আপাতত সবাইকে ম্যানেজ করে ফেলে আতিফ সেদিন হায়াতের খোঁজে বাইরে বের হয়। ঠিক তখনই হায়াতের লোকজন তাবাসসুম নামের একটি মেয়েকে তাড়া করে আনছিল। অনেক পথ তাড়া করে আনার পর তারা তাবাসসুমকে নিজেদের ডেরার দিকে নিয়ে আসার চেষ্টা করে। হায়াতের ডেরার আশেপাশে এরকম একটা মেয়েকে ধাওয়া খেতে দেখে আতিফ তাকে পাশ থেকে টেনে আড়াল করে গুন্ডাদের হাত থেকে বাঁচায়। এরপরে তাকে নিয়ে যায় নিজের ভাড়া করা বাসায়। তাবাসসুম তাকে জানায় তার চাচা হায়াতের আন্ডারে কাজ করত। সম্ভবত সে জাল টাকার একটা বড় লট পাচার না করে নিজের কাছে রেখে দেয় এবং পালিয়ে যায়। এ কারণে শুরুতে হায়াতের লোকেরা তাদের বাসায় এসে তার চাচাকে ভদ্রভাবেই খুঁজতে থাকে, কিন্তু সময় গড়ানোর সাথে সাথে তাদের আচরণ পরিবর্তিত হতে থাকে। এক পর্যায়ে যখন তার চাচিও পালিয়ে যায়, তখন তাদের সমস্ত রাগ এসে পড়ে তাবাসসুমের ওপরে। তখন হায়াতের নির্দেশে তারা তাবাসসুমকে ধরার চেষ্টা করা শুরু করে। তবে এভাবে তাবাসসুমকে খুঁজে পাওয়া আতিফের জন্য ছিল যেন মেঘনা চাইতেই বৃষ্টির মতো, কারণ এর কাছ থেকে সে হায়াতের ব্যাপারে এমন কিছু তথ্য পেয়ে যায় যেটা তার আগে জানা ছিল না। তবে তার সেই আনন্দ বেশিক্ষণ স্থায়ী হয় না, কারণ হায়াতের লোকজন খুঁজতে খুঁজতে ওই এলাকায় চলে আসে। তখন আতিফ তাবাসসুমকে নিয়ে বোরকা পরে ওই বাসা থেকে পালিয়ে আসে। তারা চলে যায় শ্রীমঙ্গলে আতিফের এক আত্মীয়ের বাসায়। তবে এভাবে বিভিন্ন জায়গায় পালিয়ে থাকতে আর চায় না তাবাসসুম।
সে ঢাকায় তার এক আত্মীয়ের বাসায় চলে যেতে চাইলে আতিফ তাকে জানায় হায়াত যতদিন জেলে না যাচ্ছে ততদিন পরিচিত কোনো জায়গায় তাবাসসুমের যাওয়া নিরাপদ নয়, আর হায়াতকে ধরতে গেলে তার বিরুদ্ধে প্রমাণ জোগাড় করতে হবে। তাই আতিফ এবার প্ল্যান করে তাবাসসুমকে হায়াতের দলের ভেতরে কৌশলে ঢুকিয়ে দেবে, যাতে সে কিছু প্রমাণ জোগাড় করে দিতে পারে আতিফকে। তবে যেহেতু হায়াতের দলের কিছু লোক তাবাসসুমকে চেনে, তাই আতিফ তাবাসসুমকে ওয়েস্টার্ন ড্রেস পরিয়ে এবং মেকআপ দিয়ে নতুন একটা লুক দিতে চায়। তাবাসসুম নিজেও বুঝতে পারে যতদিন হায়াত না ধরা পড়বে ততদিন সে স্বাধীনভাবে বাঁচতে পারবে না, তাই সেও রাজি হয় এই রিস্কি প্ল্যানে। তবে আমরা ধীরে ধীরে তাবাসসুমের প্রতি আতিফকে দুর্বল হয়ে পড়তে দেখি এই সময়ে। তবে তাবাসসুমকে আমরা প্রায় দেখতাম বিভিন্ন সময়ে আতিফ ল্যাপটপে কাজ করার সময় পেছনে চলে আসতে। আবার একদিন সে নিজে থেকেই ল্যাপটপ ওপেন করে একটা গ্রাফিক্সের সফটওয়্যার চালিয়ে দেখতে থাকে। আতিফ ব্যাপারটা নিয়ে একদিন তাবাসসুমকে অনেক বকাঝকা করে। এদিকে সিলেটে আতিফ এবং তাবাসসুম দুইজনই হারিয়ে যাওয়ায় সাব্বির অনেকটা টেনশনে পড়ে যায়। তবে কিসলু তাকে ধৈর্য ধরতে বলে, কারণ পাভেল নিজে তাকে ফোন করে জানিয়েছে আতিফকে সে নজরে রেখেছে। আতিফকে চাইলেই সে মেরে ফেলতে পারে, কিন্তু যতক্ষণ পর্যন্ত তার ল্যাপটপে থাকা তাদের জাল টাকার ব্যবসা সম্পর্কে সব তথ্যগুলো ডিলিট না করতে পারছে ততক্ষণ পর্যন্ত তাকে বাঁচিয়ে রাখতে হবে। পাভেল তার ডান হাত হায়াতকে একটি রিসোর্টে পাঠিয়ে দেয় সাব্বির এবং কিসলুয়ের সাথে দেখা করার জন্য। সে সময়ই তাবাসসুমকে সেই রিসোর্টের স্টাফ সাজিয়ে পাঠিয়ে দেয় আতিফ। তাবাসসুমের জামার ভেতরে সে একটা গোপন ক্যামেরা লাগিয়ে রেখেছিল, যার মাধ্যমে তাদের সব কথা শুনতে পারবে। তাবাসসুমকে দেখে তারা একটু বেশি পছন্দ করে ফেলে। সুন্দরী এবং স্মার্ট তাবাসসুমকে হায়াত নিজের সঙ্গী বানিয়ে নেয়। হায়াত সবসময় অন্ধের মতো কালো চশমা এবং সাদা ছড়ি ব্যবহার করলেও বিভিন্ন ক্ষেত্রে তার আচরণ আমাদের মনে সন্দেহ জাগায় যে সে আসলে অন্ধ নয়। তাবাসসুম নিজেকে কিসলু এবং সাব্বিরের হাত থেকে বাঁচালেও হায়াত প্রায়ই তার সঙ্গে ঘনিষ্ঠ হবার চেষ্টা করতে থাকে। তাবাসসুমও বিভিন্নভাবে তাকে এড়িয়ে কাজ করতে থাকে। এদিকে হায়াত কিসলু এবং সাব্বিরের কাছ থেকে তাদের নিজেদের ব্যবসা থেকে 30% কমিশন দাবি করে বসে। এই ব্যাপারটা নিয়ে তাদের মধ্যে কথা কাটাকাটি হয় এবং এক পর্যায়ে সাব্বির হায়াতের মাথায় পিস্তল চেপে ধরে, কিন্তু হায়াত তাকে জানায় মির্জা ইলিয়াদের পিসির সব ডকুমেন্ট আজকালের মধ্যেই পাভেলের কাছে চলে আসবে। যদি তারা তাদের প্রস্তাবে রাজি না হয় তাহলে সেই সমস্ত ডকুমেন্ট সে পুলিশের কাছে পাঠিয়ে দেবে। সাব্বির এবং কিসলু বুঝতে পারে আসলে পাভেল মির্জা ইলিয়াদকে ধরার জন্য তাদেরকে টোপ হিসেবে ব্যবহার করেছে। তবে সাব্বির যতটা টেনশনে পড়ে যায়, কিসলু ততটা টেনশনে পড়ে না। সে চিল মুডে সময় কাটাতে থাকে। সম্ভবত তার সাথে পাভেলের কোনো আন্ডারগ্রাউন্ডে ডিল হয়ে গেছে। এরই মধ্যে তাবাসসুম জানতে পারে চা বাগানের ভেতরে তার চাচার লাশ পাওয়া গেছে। ব্যাপারটা নিয়ে সে বেশ ভেঙে পড়ে এবং তার চাচার লাশ দেখতে যাবার কথা বলে আতিফের বাসা থেকে বেরিয়ে পড়ে। সেদিন রাতেই কেউ আতিফের পিসি হ্যাক করে, তবে আতিফ ঘুমিয়ে থাকায় সেটা বুঝতে পারে না। পরদিন সকালে তার এক বন্ধু তাকে ফোন করে জানায় কেউ একজন আতিফের সব সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট হ্যাক করে সেখান থেকে আগের সব ভিডিও ডিলিট করে নতুন আজেবাজে ভিডিও ছড়িয়ে দিয়েছে এবং মেয়েদেরকে নক দিয়ে আজেবাজে মেসেজ দিয়েছে। আতিফ ব্যাপারটা নিয়ে খুব বিচলিত হয়ে পড়ে, কারণ কেউ তার এই 3 লেভেলের সিকিউরিটি ব্রিচ করবে সেটা তার জন্য ছিল কল্পনারও অতীত। ওদিকে সাব্বির পাভেলের বিরুদ্ধে তার পলিটিক্যাল লিডারদের হেল্প চেয়েও যখন পায় না, তখন নিজেই লেগে পড়ে তাকে মারার মিশনে। সমস্যা হলো তাদের মধ্যে কেউ পাভেলের চেহারা কখনো দেখেনি, তাই সাব্বির পাভেলের খোঁজ পাওয়ার জন্য পাভেলের কয়েকজন লোককে মেরে ফেলে। তবে পাভেল পর্যন্ত যাবার আগেই হায়াত সাব্বিরের খোঁজ পেয়ে যায় এবং তাকে মেরে ফেলে। এই পর্যায়ে আমরা দেখতে পাই পাভেলই আসলে অন্ধ সেজে হায়াতের ছদ্মবেশ নিয়ে জাল টাকার ব্যবসা পরিচালনা করত। ওদিকে আতিফ তার কম্পিউটার কে হ্যাক করেছে তার পরিচয় জানার জন্য পিছু লাগে। এক পর্যায়ে অনেক ঘাটাঘাটির পর সে খুঁজে পায় টিবি বা টিউবারকুলোসিস ছদ্মনামের একজন হ্যাকার তার পিসি হ্যাক করেছিল। এবার সে পাল্টা সেই হ্যাকারের ফেসবুক হ্যাক করে আর দেখতে পায় সেখানে কেউ একজন মেসেজ দিয়ে সেই হ্যাকারকে পরদিন বিকাল 4টায় একটা জায়গাতে পাভেলের সাথে দেখা করতে বলেছে। এ যেন মেঘনা চাইতেই বৃষ্টি। পাভেল ছদ্মবেশ নিয়ে পরদিন সেখানে যায়। এবার তার জন্য অবশ্য অপেক্ষা করছিল বিনা মেঘে বজ্রপাত। কিসলুর সাথে সেদিন পাভেল আসে মিট করতে। কিসলুর জন্যও সেটা ছিল একটা সারপ্রাইজ, কারণ তারা কেউই ভাবতে পারেনি পাভেল আসলে এত বছর ধরে হায়াতের ছদ্মবেশে নিজের বিজনেস ডিল করে যাচ্ছিল।
তবে আতিফ দূর থেকে যখন দেখতে পায় তাবাসসুমও সেখানে উপস্থিত, তখন সে বিস্ময়ে পাথর হয়ে যায়। আসলে শুরু থেকেই তাবাসসুম পাভেলের সাথেই কাজ করছিল। সে ছিল পাভেলের গার্লফ্রেন্ড এবং বিজনেস পার্টনার। আতিফ সবকিছু দেখে নিজের বোকামির জন্য দুঃখ পেয়ে সেখান থেকে অনেক দূরে গিয়ে গা ঢাকা দেয়। আসলে সে তাবাসসুমের ওপর কিছুটা দুর্বলও হয়ে গিয়েছিল। পাভেলের সাথে তাবাসসুমকে এভাবে ঘষাঘষি করতে দেখে সে ব্যাপারটা মেনে নিতে পারছিল না। পাভেল এবার কিসলুর সাথে সবকিছু শেয়ার করে। আতিফ অর্থাৎ মির্জা ইলিয়াদকে খুঁজে পেতে তাকে বেশ ঝক্কি পোহাতে হয়েছে। যখন সোশ্যাল মিডিয়ায় তার জাল টাকার ইস্যুতে আতিফ 3টা অ্যাকাউন্ট দিয়ে নিউজ করতে থাকলো, তখন শুরুতে সে নিউজের সোর্সকে ধরে ফেলে। তার অফিসের একজন লোক নিউজগুলো লিক করছিল আতিফের কাছে। এরপর তারা সেই লোককে দিয়ে আরেকটা ফেক নিউজ ছড়ায়। সেই নিউজটা যখন আতিফ নিতে আসে, তখনই তারা মির্জা ইলিয়াদের আসল পরিচয় জেনে নেয়। তারা চাইলে অনেক আগেই আতিফকে মেরে ফেলতে পারত, কিন্তু তারা সেটা করেনি, কারণ আতিফ তার ইনফরমেশনগুলো ইন্টারনেটে ক্লাউডে জমা করে রেখেছিল, যেগুলো ডিলিট না করলে আতিফকে মেরে ফেলে তাদের কোনো লাভ হবে না। তাই তারা আতিফের পিসি হ্যাক করে প্রথমে তার কাছে থাকা সকল ডেটা ডিলিট করার প্ল্যান করে। কিন্তু তাবাসসুম অনেক বড় হ্যাকার হলেও আতিফের সিকিউরিটি সিস্টেম ব্রিচ করা তার পক্ষে সম্ভব ছিল না। তাই অবলা নারী সেজে চাচার মৃত্যুর মিথ্যে গল্প সাজিয়ে তাবাসসুম আতিফের বিশ্বাস অর্জন করার মিশনে নামে। আর খুব সহজেই আতিফকে প্রেমের ফাঁদে ফেলে তার বেডরুমের অ্যাক্সেস পেয়ে যায় তাবাসসুম। সুযোগ পেলেই আতিফের পিসি হাতাহাতি করে তার সিকিউরিটি সিস্টেম সম্পর্কে একটা ধারণা পেয়ে যায় সে। তাবাসসুম নিজেও ছিল একজন বিখ্যাত হ্যাকার, যে টিবি বা টিউবারকুলোসিস নামে অপারেট করত। যখন সে তার পর্যাপ্ত ইনফরমেশন পেয়ে যায়, তখন চাচার লাশ পাবার কথা বলে আতিফের বাসা থেকে বের হয়ে আসে সে। এরপরে সুযোগ বুঝে আতিফের কম্পিউটার হ্যাক করে তার ক্লাউড থেকে সব ইনফরমেশন ডিলিট করে দেয়। তবে কিসলুর মানি লন্ডারিংয়ের সব ইনফরমেশন নিজের পেন ড্রাইভে নিয়ে রাখে সে। এই পেন ড্রাইভের একটা কপি আছে পাভেলের কাছে। পাভেল সেটা নিয়ে কিসলুকে ব্ল্যাকমেইল করে এবং তার বিজনেসের লাভের 50% কমিশন দাবি করে। কিসলুর বাঁচার জন্য আর কোনো রাস্তা ছিল না, তাই সে পাভেলের কর্তৃত্ব মেনে নেয়। পাভেলের শেষ টার্গেট ছিল আতিফকে মেরে ফেলা, কিন্তু দেয়ালে পিঠ থেকে যাওয়া মানুষ যেরকম শেষ মুহূর্তে ফাইট ব্যাক করে, ঠিক তেমনি আতিফ বিপদ বুঝতে পেরে আগে থেকেই তার অবস্থান পরিবর্তন করে ফেলেছিল। তাই তাবাসসুমের দেয়া আতিফের হাইড আউটের ঠিকানায় যেয়ে পাভেলের পাঠানো আততায়ী দল আতিফকে খুঁজে পায় না। তবে আতিফ সবই সিসি ক্যামেরায় দেখে নেয়। এই পর্যায়ে আমাদের সামনে নতুন একটা টুইস্ট উন্মোচিত হয়। আসলে আতিফ তাবাসসুমকে বিভিন্ন সময়ে তার ল্যাপটপের আশেপাশে ঘুরঘুর করতে দেখে আগেই সন্দেহ করেছিল। তাই আগে থেকে নিজের আসল ক্লাউড বাইপাস করে একটা নকল ক্লাউড ডেটা সার্ভারে নিজের পিসি লিঙ্ক করিয়ে রেখেছিল সে। তাবাসসুম সেই ক্লাউড থেকে ডেটা নিয়ে সব ডিলিট করে দিয়েছে, যেটা আসলে ছিল একটা নকল ডেটা সার্ভার। আসল সব ডেটা এখনও আতিফের কাছে বহাল তবিয়তেই আছে। আতিফ ফোন করে সেটা কিসলুকে জানায়। কিসলু পাভেলকে শেষ করার জন্য আতিফের সাথে যোগ দেওয়ার সম্মতি দেয়। খেলা এখন আতিফের কোর্টে চলে আসে। পাভেল যখন তাবাসসুমের সাথে রোমান্টিক সময় পার করছিল, তখন আতিফ তার গোপন পার্সোনাল নাম্বারে ফোন করে ওপেন চ্যালেঞ্জ জানায়। পাভেল অবাক হয়ে যায়, কারণ সে ভেবেছিল আতিফকে পুরোপুরি শেষ করে ফেলেছে সে। এখন দেখতে পায় আতিফকে তার লোকেরা মারতে তো পারেনি, উল্টো সে যে ভেবেছিল আতিফের ক্লাউড সার্ভার থেকে তাদের ব্যাপারে সব গোপন ইনভেস্টিগেশন রিপোর্ট তাবাসসুম ডিলিট করে ফেলেছে, এখন দেখতে পাচ্ছে আসলে তথ্যগুলো এখনও আতিফের কাছে নিরাপদেই আছে। অর্থাৎ শুরুতে যেমনটা মনে হয়েছিল যে পাভেল হয়তো আতিফকে হারিয়ে নিজের জাল টাকার ব্যবসা বেশ ভালোভাবেই বাঁচিয়ে নিয়েছে, শেষে এসে বোঝা যাচ্ছে আসলে আতিফের হাতে এখনও যথেষ্ট প্রমাণ আছে পাভেলের সাম্রাজ্য ধ্বংস করার জন্য। এরকম একটা অবস্থায় রেখে শেষ হয় নীল দরজা ওয়েব সিরিজের সিজন 1। তবে এই দ্বৈরথে শেষ হাসি কে হাসবে সেটা যে ঠিক কবে জানা যাবে তা বলা যাবে না ঠিকভাবে, কারণ 2019 সালে এই সিরিজের প্রথম সিজন আসলেও দ্বিতীয় সিজন এখন পর্যন্ত আর আসেনি। ভিডিওটি এখানেই শেষ করছি। কাহিনীর গাঁথনি এবং শিল্পীদের অভিনয় বেশ ভালো হলেও সিরিজটির চিত্রনাট্য কিছুটা গড়পড়তা লেগেছে আমার কাছে। কিছু ক্ষেত্রে মনে হয়েছে খুব তাড়াহুড়া করে কাহিনী শেষ করা হয়েছে। আজকের এই এক্সপ্লেনেশন ভিডিওটি কেমন লাগলো জানাবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক করুন, কমেন্ট করে উৎসাহিত করুন এবং এরকম আরও ভিডিও দেখতে চাইলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন।
সবাই অনেক ভালো থাকবেন এই কামনায় আজকের মতো বিদায়।